আপনি এই বিল্ডিংয়ে তো আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ। তারপরে ওইখানে আপনার পুলিশ গুলি করার সময় মানে কোনো কিছু বলছিল বা আপনি কি মনে করছিলেন তখন যে পুলিশ? আমি যে সময় লড়ে ধরে ঝুলেছিলাম ওই সময় পুলিশ একজন বলতেছিল জাপ দিতে, আমি জাপ না দিয়ে আমি ঝুলেছিলাম, কারণ তিনতলাতে জাপ দিলে পা এমনি ভেঙে যেত। ঝুলেছিলাম, এরপর আর কিছু বলে না, আইসে গুলি করা শুরু করলো। পরে ওই সময় আশা ছাই দিয়েছি যে আর বাঁচবো না, ওই সময় খালি চোখটা বদলে যেতেছিল, আমি দেখি ডাক্তার সরাসরি ডাক্তার গিয়েছে। গুলিগুলো লাগছিল কোথায় আপনি? 2 পায়ে লাগে, 6টা গুলি লাগে। এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, যার সামনে দাঁড়িয়ে আছে আমির হোসেন, ঠিক এই বিল্ডিংয়ের এই যে কর্নারটা, এখানে আমির হোসেনকে কয়েক রাউন্ড গুলি করা হয়েছিল এবং সবাই তখন ভেবেছিল যে আমির হোসেন মারা গিয়েছে। সে আমির হোসেনের প্রায় 2 বছর পর আমরা সাক্ষাৎকার নিলাম। আমির হোসেনের সর্বশেষ কী অবস্থা তা আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আজকের এই প্রতিবেদন। তখন এই জুম্মার নামাজের পর আমির হোসেন এই যে কোন দিক দিয়ে তুমি কোথায় ছিলে আগে? এই যে আমি আফতাবনগর। আচ্ছা, আমির হোসেন ছিল এই আফতাবনগরে কী কাজ করতাম? আমি একটা খাবার হোটেলে। খাবার হোটেল কাজ করতেন? খাবার হোটেলে কিসের কাজ করতেন? এই খাবার দিতেন নাকি পাক শাকের কাজ করতেন? আপনি পার হয়েছিলেন কোন দিক দিয়ে ব্রিজটা? এই যে এদিক দিয়ে একটা বাঁশের সাঁকু আছে, এই সাঁকুটা, চলেন একটু সাঁকুটা দেখে আসি। আমরা দেখতে চাচ্ছিলাম এই সে বাঁশের সাঁকু, যে সাঁকু দিয়ে আমির হোসেন পার হয়েছিল। এই সাঁকু মূলত সাঁকু পার হয়েই সে এই বিল্ডিংটায় গিয়েছিল। সে মূলত খাবারের দোকানে কাজ করত। এই সাঁকুটা পার হয়ে আপনি এই বিল্ডিংয়ে পরে পালাইছিলেন। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা একটু বলেন। এই জুলাইয়ের 19 তারিখ শুক্রবার 3টার দিকে। হ্যাঁ, আমি যে সময় কাজ, মানে এটা জুম্মার নামাজের পরে? হ্যাঁ, জুম্মা নামাজের পরে। আচ্ছা, আমি কাজে থেকে বাসায় ফেরার পথে এই সাঁকুবাড়ি মেন রাস্তায় উঠলাম। ওইটা রাস্তার ওই পাশে যাওয়ার পরে মনে করেন চারিদিক দিয়ে দেখি গুলির আওয়াজ, আবার পুলিশ গুলি করতেছে। মানে আপনি এই সাঁকু পার হওয়ার পর কি দেখছিলেন? সাঁকু পার হওয়ার পরে এমনি নর্মালি ছিল আর কি, এমনি কিছু ছিল না, হঠাৎ করে ইয়ে হয়ে গেছে আর কি, চারিদিক দিয়ে পুলিশ। মানে আপনি দৌড় দিছিলেন কেন তাহলে? এই পুলিশের ডরে দৌড় দিয়ে আমি বিল্ডিংয়ের ভিতরে চলে গেছিলাম। আপনি তো কোনো আন্দোলনকারী ছিলেন না? না। মানে আপনি ভয় পায়ে দৌড় দিচ্ছিলেন, ব্যাপারটা তো এরকমই, তাই না? মানে সাঁকু পার হয়ে যখন আপনি মেন রাস্তায় গেছিলেন তখন আপনি কি দেখছেন যে এই দুই পাশে পুলিশ? হ্যাঁ, 2 পাশে পুলিশ, মানে এই পাশেও পুলিশ ছিল, আবার ঠিক এই পাশেও পুলিশ ছিল। এটা দেখে আপনি কি ভয় পেয়ে গেছিলেন? ভয় পেয়ে গেছি। তারপর কি করছেন? তারপরে দৌড়ায় বিল্ডিং এর ভিতরে। এই বিল্ডিংই তো নাকি? হ্যাঁ। এই বিল্ডিং এর কয়তলায় উঠছিলেন আপনি? 3 তলার ছাদে। অর্থাৎ আমির হোসেন যখন এই কাজ শেষ করে এই বাসের সাঁকু দিয়ে সে পার হয়েছিল। এটা হচ্ছে জুলাইয়ের 19 তারিখ, ঠিক শুক্রবার দিন। বাসের সাঁকুটা যখন সে পার হওয়ার পর সে দেখলো যে দুই পাশেই, অর্থাৎ ডান পাশেও পুলিশ, ঠিক আবার এই বাঁ দিকেও পুলিশ। এটা দেখে এবং গুলি ছুড়াছুড়ি দেখে সে ভয় পেয়ে এই বিল্ডিংয়েই আশ্রয় নিয়েছিল 3 তলায়। এবং 3 তলায় কার্নিশে তাকে লক্ষ্য করে পুলিশ যেভাবে গুলি করেছিল সেই দৃশ্যটা সবাই আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে। আপনি এই বিল্ডিংয়ে তো আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ। তারপরে ওইখানে আপনার পুলিশ গুলি করার সময় মানে কোনো কিছু বলছিল বা আপনি কি মনে করছিলেন তখন যে পুলিশ? আমি যে সময় লড়ে ধরে ঝুলেছিলাম ওই সময় পুলিশ একজন বলতেছিল জাপ দিতে, আমি জাপ না দিয়ে আমি ঝুলেছিলাম, কারণ 3 তলাতে জাপ দিলে পা এমনি ভেঙে যাইতো। ঝুলেছিলাম, এরপর আর কিছু বলে না, আইসে গুলি করা শুরু করলো। একজন গুলি করে যাওয়ার পর আরেকজন আইসা আবার গুলি করে চলে গেছে। গুলিগুলো লাগছিল কোথায় আপনি? 2 পায়ে লাগে, 6টা গুলি লাগে। কোথায় লাগছিল? এটা পায়ের কোন জায়গায় লাগছিল? একটা এই জায়গায়, একটা এই জায়গায়, একটা এনে, একটা এনে, একটা এনে। অর্থাৎ আপনার এই পায়ের গোড়ালি থেকে শুরু করে একেবারে মাজা পর্যন্ত লাগছিল। কতদিন আপনি বিছনায় পড়া ছিলেন? আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি প্রায় 5-6 মাসের মতো আর কি, 7 মাসের মতো। হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে 7 মাস। আপনার এই সময়ে টাকা পয়সা কে দিচ্ছে, চিকিৎসার টাকা? প্রথমত যে সময় গুলি খাইছিলাম আমাকে উদ্ধার করেছে ফেমাস হসপিটালে ডাক্তারের আর কি। এই হাসপাতালে ডাক্তারে উদ্ধার করছে? আমি 3টা বাজে গুলি খাই এবং 6টা বাজে আমাকে উদ্ধার করে আর কি, মাগরিবের আজানের সময়। এই ফেমাস হসপিটালে 4 জন ডাক্তার। এই যে এই হাসপাতালটার ডাক্তার না? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এই বিল্ডিংয়ের পাশেই একটা হসপিটাল, এটার নাম হচ্ছে ফেমাস স্পেশালাইজড হসপিটাল। অর্থাৎ যে বিল্ডিংয়ে আমির গুলি খেয়েছিল তার পাশে এই ফেমাস হসপিটাল, সেই হাসপাতাল ডাক্তার উদ্ধার করে। হ্যাঁ। কয়টার দিকে উদ্ধার করে এটা? এই সন্ধ্যার দিকে আর কি, মাগরিবের আজানের সময়। মাগরিবের আজানের সময়। তারপরে
ওনারা নিয়ে আমার ওই সময় চোখ মুখ বদ্ধ হয়ে যাইতেছে আর কি, তারা চোখে ধরে লাগে যেন চোখ বদ্ধ না করি, নিঃশ্বাস বদ্ধ না করি। আচ্ছা, তারা দ্রুত নিয়ে আমাকে তুমি পানি খাওয়াইছে আগে, পানি খাওয়ার পরে সিলাই মিলাই করে আমার রাত্রে 12টা বাজে ঢাকা মেডিকেল পাঠাই দিয়েছে। ঢাকা মেডিকেল গিয়েছি 3 দিন থাকার পরে 3 দিনের ভিতরে কোনো চিকিৎসাই পাই নাই ঢাকা মেডিকেলে। কারণ কি ছিল? বলতে হয় না, ওই সময় বলতেছে যে ছাত্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারি হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য কেন যাইতেছি এসব বলতেছিল। পরে 3 দিন পরে আমরা ওই জায়গাতে চলে আসি, চলে এসে আমরা ফরাজি হসপিটালে চিকিৎসা চালাই 1 মাস। 1 মাস পরে একজন একটা ভিডিও ছাড়ে, এই ভিডিওটা খুব ভাইরাল হওয়ার পরে তারপরে ছাত্ররা এসে আমাকে চিকিৎসা চালায়। তারপরে এই খরচ টরচ কে দিয়েছে? এই ছাত্ররাই চালাইছে আমার। এই যে পুলিশের হাতে আপনি নির্মমভাবে গুলির শিকার হয়েছেন, পুলিশের প্রতি এখন আপনার মনোভাব কেমন? পুলিশের ভিতরে মনোবর, কালকে আমি দেশে থেকে আসার পথে পুলিশ একজন আটকাইলো আপনারা? হ্যাঁ, আচ্ছা। চেক করবার জন্য। আমি বলছি চেক করেন, সমস্যা নাই। চেক করার পরে আমার বলতেছে তুমি কি করো? আমি কই এখন গ্রামে তাই ঢাকা আসছো কেন? আমি এক সাংবাদিক ফোন দিছে, সাংবাদিকের সাথে যোগাযোগ কি? আমি কই আমি এক ছাত্র আন্দোলনের সময় গুলি খেয়েছি। কয় তোমরাই তো দেশটারে ধ্বংস করছো। আমাকে পুলিশে কথা বলতেছে। আমি এই জায়গাতে বুঝলাম যে পুলিশ যেমন আওয়ামী লীগের আমল সময় তারা টাকা খাইতে পারতো, এখন খাইতে পারে না, তাদের কথাবার্তা এরকমই বোঝা গেল আর কি। মানে বলা চলে যে পুলিশ কি তাহলে আগের মতোই রয়ে গেছে? হ্যাঁ, আগের মতোই রয়ে গেছে। মানে পুলিশের ভিতরে কোনো পরিবর্তন আপনি পাচ্ছেন না? পরিবর্তন পাইতাম যদি একটু সম্মান দিত তাইলে বোঝা যাইত যে পাইছি। ওনারা বলতেছে আমাদের জন্য বলে দেশ আরও ধ্বংস হয়েছে। আচ্ছা, যখন আপনি গুলি খাইছিলেন তখন মনে হয়েছিল যে আর কি বাঁচবেন, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল যখন গুলি করতেছিল পুলিশ? যখন গুলি করছিল তখন মনে করেন আশা ছিল, তারপর যে সময় 3 ঘন্টা পার হয়ে গেল। আপনি কি ঝুলেছিলেন নাকি? না, আমি ওই ঝুলন্ত অবস্থায় আবার জাপ দিয়ে ওই বারান্দায় পড়ে গেছিলাম। আচ্ছা, তারপর ওই জায়গায় পড়ার পরে দেখি কেউ আসতেছে না, 3 ঘন্টা হয়ে গেছে। ওই সময় আমার শরীর মনে করেন একবার সাদা হয়ে গেছে আর কি, রক্ত যাইতে যাইতে। হ্যাঁ, পরে ওই সময় আশা ছাইড়া দিয়েছি যে আর বাঁচবো না মনে হয়। ওই সময় খালি চোখটা বদ্ধ যাইতেছিল, এমনি দেখি ডাক্তার আছে আমার। সরাসরি ডাক্তাররাই গিয়েছে? হ্যাঁ। এই যে ঠিক এই হসপিটালের ডাক্তাররাই তাকে উদ্ধার করে পরবর্তী ওনারা না থাকলে আমি বাচ্চা থাকতে পারতাম না আজ পর্যন্ত আর কি। ওনারা যায় পরে আপনি কাউকে ডাকেন নাই তখন? আমি ডাকার মতো ইয়া নাই তো। এদিকে পরে পুলিশ আর এই জায়গাতে সরেই নাই, পুরা রাস্তাঘাট সব পুলিশে ঘেরাও। মানে আপনি গুলি করার পর তারা যখন নিচে আসে, নিচে হিসাবে রাস্তাঘাট ঘেরাও করে রাখছে, এই তো? হ্যাঁ, এই কারণে আপনার কাউকে দেখানো না? দেখানো। তো আপনি কি এখানে একাই ছিলেন এই ইয়াতে? হ্যাঁ, ছাদের উপরে একাই ছিলাম, কিন্তু কার বিল্ডিং এর ভিতরে লোক কেন ছিল কিনা। মনে হলো যে বিল্ডিং এ দৌড় দিয়ে কেন গেল? আমার মনে হইলো যে বিল্ডিং এর ভিতরে ঢুকলে আমার পুলিশ দেখবে না, বা রাস্তায় যদি দৌড়াতাম। ওই সময় বিজিবি গুলি করতেছিল, বিজিবির গুলি খাইতাম, এই বয় আর কি বিল্ডিং এর ভিতরে চলে গেছিল। মানে ওই গুলি থেকে বাঁচার জন্য মূলত হ্যাঁ। বিল্ডিং এর ভিতরে ঢুকছে? তাও যখন এই গুলি থেকে বাঁচার জন্য বিল্ডিং এ ঢুকলেন, যখন আপনি কার্নিশে ঝুলেছিলেন রড ধরে, তাই না? হ্যাঁ, পুলিশকে দেখে তখন কেমন অনুভব হইল? পুলিশকে দেখে ভাবছিলাম যে আমি ঝুলে ছিলাম, যে পুলিশ কিছু করবে না। আইসা বলতেছিল জাপ দিতে, আমি বুঝছি চলে যাবে। তারপর এই কথা কওয়ার সাথে সাথে যে গুলি করবে এটা ভাবতেও পারি নাই। প্রথম গুলিটা লাগার পর পরই কি আপনি হাত ছেড়ে দিয়েছিলেন নাকি না আপনি বুঝতে পারেন? দুইজনে গুলি করে চলে যাওয়ার পরে আমি জাপ দেয় বারান্দার ভিতরে আইছি। যদি মারার ইচ্ছা থাকতো একেবারে লাগা, তারা এক গুলি মাইরা ফেলতে পারে, এমন 6টা গুলি করার কোনো প্রয়োজন ছিল না মনে হয়, যে কাজ থেকে গুলি করছিল আর কি। আমরা আমিরকে নিয়ে আবার যাচ্ছি সেই বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে মূলত আমিরকে গুলি করা হয়েছিল। এবং যে নিচ থেকে একটু বিল্ডিংটা দেখার চেষ্টা করলাম। ঠিক ওই যে 3 তলায় যখন আমির এখানে কার্নিশে ঝুলেছিল, পুলিশ তাকে বারবার বলছিল যে লাফ দিতে। তো আমির তখন পুলিশের সাথে বলতেছিল যে আমি তো লাফ দিলে আমার হাত পা ভেঙে যাবে, কিন্তু পুলিশ বারবার তাকে লাফ দেওয়ার জন্য বলছিল। সে যখন লাফ দিচ্ছিল না, তখন ঠিক এই 4 তলা থেকে এই কার্নিশ বরাবর তাকে গুলি করছিল। অর্থাৎ 1 তলা উপর থেকে আমির যখন এখানে ঝুলেছিল, এই ঝুলা অবস্থায় গুলি করছিল। আমির মূলত এই জায়গা থেকে ঝাঁপ দিয়ে এই জায়গাটা আপনি পড়েছিলেন না? হ্যাঁ, এইখানে কতক্ষণ পড়েছিলেন? এই জায়গায় প্রায় 3 ঘন্টার মতো পড়ে আছে। অর্থাৎ আমির যখন এখানে পড়েছিল, ঠিক এই যে পিছনে যে ফেমাস স্পেশালাইজড হসপিটাল, এই ডাক্তাররাই তাকে উদ্ধার করে মূলত প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেলে পাঠিয়েছিল। এবং আমির ঠিক এই যে এই জায়গাটায় সে আশ্রয় নিয়েছিল। আমরা যে জায়গায় ঠিক আমিরকে গুলি করা হয়েছে ঠিক সেই জায়গাটায় আমরা আসলাম। কোন জায়গা থেকে গুলি করা হয়েছে? ওই জায়গাটায় গুলি।
ওই রডের উপর আপনি ঝুলেছিলেন? হ্যাঁ, ওই যে ওই জায়গাটা? ওইটা না, এই কোনাটা আর কি। আচ্ছা, কোনো একটু দেখি তো আসুন কোন পাশটা। এখানে কি তখন রড ছিল? রড? হ্যাঁ, বাইরের দিকে এই লটগুলো ছিল না, এটা এই যে এই রডগুলো তখন বাইরের দিকে ছিল, এই তো? হ্যাঁ। এই যে রডগুলো দেখতে পাচ্ছি, এই রডগুলো তখন একটু বড় ছিল এবং সেগুলোর মধ্যেই আমির ঝুলেছিলেন কোন জায়গাটা? এই জায়গাটা না উপরেরটা? উপরে উপরে এই যে উপরের এই জায়গাটা। আমি জাপ দিয়ে পড়ছিলাম আবার এই জায়গায়। যখন গুলি করলো তখন আপনি কি করলেন? আবার গুলি করে চলে যাওয়ার পরে আমি জাপ দিয়ে যাই। গুলি কি তারা 3 তলা থেকে করছিল না 4 উপর থেকে? উপরে থেকে। উপর থেকে। চলুন উপরের গুলির স্থানটা চলুন। ছাদ ঢালাইয়ের জন্য রড বাড়তি ছিল এবং পুলিশ ঠিক এই জায়গাটা থেকে গুলি করে, এই যে এই জায়গাটায় গুলি করে। এবং আমির পরে শুনতে পারে যে ওই যে মসজিদটা দূরে দেখা যাচ্ছে, এই মসজিদ এবং এই বিল্ডিং থেকে মূলত এই ভিডিওটা করা হয়, যেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। তারা মূলত ওই মসজিদের ছাদে, যেহেতু এটা জুম্মার নামাজের পরের ঘটনা, অনেক মুসল্লি মসজিদে ছিল, অনেকে ওই বিল্ডিংয়ে অবস্থান করছিল এবং এই বিল্ডিং থেকেই সম্ভবত এই ভিডিওটা করা হয়েছিল, যেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়। এবং আমরা পুরো বিষয়টা দেখার সুযোগ হইল যে আমির যখন 3 তলায় গুলি খেয়ে এই ঠিক ছাদের মধ্যে এসে কাতরাচ্ছিল, তখন আশেপাশে আসলে কোনো মানুষ নাই, কারণ পুলিশ আমিরকে গুলি করে যাওয়ার পরও এই রামপুরার দিকে এবং এই যে আমরা বনশ্রী মেরাদিয়া বাজার, যে মেরাদিয়া বাজারের ঠিক ওই পাশটাতে অবস্থান করছিল লম্বা সময়। এই সময় কোনো মানুষ ভয়ে আমিরের কাছে আসে নাই। যখন পুলিশ সরে যায়, ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ, তখন এই হসপিটাল থেকে কয়েকজন ডাক্তার এসে মূলত আমিরকে এখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে প্রাথমিকভাবে সিলিটিলি করে রক্ত বন্ধ করে পানি খাওয়ানোর পর তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। এবং ঢাকা মেডিকেলের ডাক্তাররা কি তখন তোমাকে সাথে সাথে কি চিকিৎসা শুরু করেছিল? না, ঢাকা মেডিকেল যে আমি 3 দিন ছিলাম, 3 দিনের ভিতরে একদিনও চিকিৎসা পাই নাই। একদিনও চিকিৎসা? এবং কি আমার ব্লাড প্রয়োজন ছিল, ডাক্তার ব্লাডও দিতেছিল না। ব্লাডও দিতেছিল? হ্যাঁ। তারা কি বলতেছিল? তারা বলতেছিল যে অন্যজনকে বলতেছিল যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে চিকিৎসা হবে না, বলতেছে যে চিকিৎসা নিতে আসছে স্ক্যান সরকারি হসপিটালে, এইসবই আর কি। পরে ওই হিজলারা ওই সময় আমাদের খুব হেল্প করছে আর কি। হিজলারা? হ্যাঁ, ব্লাড ব্যাংকের থেকে যে আমার রক্ত হয় না, তারপরেই আমার শরীরে দিছে রক্ত। তার পায়ে 6টা গুলি লাগার কারণে সে আসলে আগের মতো আর হাঁটতে পারছে না, তার পায়ের সমস্যা দেখা দিয়েছে। প্রবলেম তৈরি করে না? পায়ের সমস্যা হয়তো বেশি হাঁটা চলা করলে বা কোনো বাড়ি কাজ করতে গেলে পায়ে সমস্যা দেখা যায়। আবার পায়ের সমস্যাটা দেখা দেয়? কারণ পায়ে অপারেশন করা হয়েছে তো, রক্তনালী যেটা এটা ছিঁড়ে গেছিল। আচ্ছা। এটা জোড়া দেওয়ার কারণে এটা পায়ে বেশি জোর দিতে পারিনি। বেশি জোর দিতে পারে না, ভারী কাজ টাজ করতে পারে? দৌড়াইতেও পারি না এখন, আমি দৌড়াইতে পারেন? আস্তে আস্তে হাঁটা মেলাই। এখন আপনার এই সংসার চলে কিভাবে? আমার সংসার এখন বলতে খুবই ইয়ার ভিতরে, দুর্ভিক্ষের ভিতরে আছে আর কি। সরকার থেকে এখন আমার কোনো খোঁজ খবরই নেয় না। কোনো খোঁজ খবর নেয় না?